শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান। সাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে গুঁড়ি বৃষ্টি, কক্সবাজারে বইছে ঝোড়ো হাওয়া, বরিশালে নৌ চলাচল বন্ধ, নতুন আতঙ্ক বজ্রপাত, বছরে প্রাণহানি 300। পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ, বাজেটে থাকছে বিশেষ কর্মকৌশল। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, সরকারের ভাবনা বাস্তবায়নে বরাদ্দ রাখার পরামর্শ। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনানিবাসে নানা আয়োজন, ঢাকায় পিসকিপার্স ম্যারাথন, চট্টগ্রাম সিলেটেও বিভিন্ন কর্মসূচি। বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হওয়ার অপেক্ষায় মিনা। 4 জুন শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা, আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। জাপানে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি আরও জানান, তার রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান কাজ। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। With peace becoming elusive, wars and man-made conflicts are destroying the lives and livelihood of thousands of Ukrainians and people in Gaza and in countries in South and Southeast Asia. In our neighboring country, Myanmar, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কারে তাড়াহুড়ো হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে অতিরিক্ত 6 মাস দরকার হবে। Trial the people who are perpetrators of all crimes in this country. So we have a international tribunal to try the whole criminals. So this is number 2. Number 3 is election, finally the election. So we have been explaining to people election will be held between end of this year in December or maximum of June. একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনুস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এই মুহূর্তে জাপানে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে।
এখান থেকে বক্তব্য শেষ করার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও একটি সেশনে অংশ নেওয়ার জন্য তিনি অন্য একটি স্পটে এখন অবস্থান করছেন। উদ্বোধনী দিনের প্রথম সেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বক্তব্য উপস্থাপন করেছেন অসহিষ্ণু বিশ্বে দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ। তিনি সেখানে আসলে দক্ষিণ এশিয়া ভূ রাজনৈতিকভাবে কোন অবস্থানে রয়েছে এবং বৈশ্বিক যে অসহিষ্ণুতা বা সংঘাতময় পরিস্থিতি তা কীভাবে এই অঞ্চলকে অস্থিতিশীল করে ওই অঞ্চলকে অস্থিতিশীল করছে তিনি সেই বিষয়টি স্পষ্ট করেছেন। সেই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দেওয়াকে তিনি বলছেন যে বিশেষ স্থিতিশীলতার জন্য বাংলাদেশ কাজ করছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশের উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পাশে চেয়েছেন, বিশেষ করে তিনি জাপানের সহযোগিতা চেয়েছেন এবং তিনি যখন এই মূল তার বক্তব্য শেষ হয়ে যায় তারপরে তিনি একটি প্রশ্ন উত্তর সেশনে অংশ নেন। তিনি প্রশ্ন উত্তর সেশনে অংশ নিয়েই তিনি সেখানে তুলে ধরেছেন তার সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ। তিনি বলছেন যে তার প্রধান কাজ হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন এবং সেই নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলার চেষ্টা করেছেন। তিনি তার যে প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন, বলছেন যে ডিসেম্বরে অথবা সামনের বছর জুনে নির্বাচনের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মাঝখান থেকে তিনি বলছেন যে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল যারা হচ্ছে ডিসেম্বরে এই নির্বাচনের জন্য দাবি করছে, যে তিনি বলছেন যে তাড়াহুড়ো হয়ে যাবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হয় তাহলে সংস্কারে, আর যদি ভালোভাবে সংস্কার করতে হয় তাহলে সেটি আরও 6 মাস অতিরিক্ত সময় লাগবে বলে তিনি আসলে মন্তব্য করেছেন এবং বলছেন যে এই সময়ের মধ্যে বাংলাদেশ একটি অবাধ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন করতে তারা প্রস্তুতি নিচ্ছেন। বলছেন যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই তার প্রধান কাজ, সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন এবং তিনি বলেছেন যে জুলাই তিনি নতুন করে বাংলাদেশ গড়ার যেই অভিপ্রায় তিনি জুলাই সেই স্বপ্ন দেখাতে শুরু করেছে এবং তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে এশিয়ার দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তিনি এই অঞ্চলের ভূ রাজনীতি ব্যবহার করে এই অঞ্চলের যেই ভূ যোগাযোগ রয়েছে এবং স্থলপথ এবং নৌপথের যে যোগাযোগ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে পারস্পরিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের যেই দ্বার সেটাকে আরও কিভাবে উন্মুক্ত করা যায় এবং এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে, অর্থনৈতিক উন্নয়নে কিভাবে এই নিক্কেই ফোরাম কাজ করতে পারে সেদিকে তিনি তাগাদা দিয়েছেন, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। পাশাপাশি আরও একটি বিষয়, তিনি গতকাল কিন্তু জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, যিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের যিনি সভাপতি, তিনি তার কাছেও আসলে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ গড়ার জন্য এবং আজকে তার আরও বেশ কয়েকটি সেশন রয়েছে। এই সমস্ত সেশনে তিনি মূলত বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সমৃদ্ধির পাশাপাশি এই জাপানে কিভাবে বাংলাদেশের শ্রম বাজারকে আরও বেশি উন্মুক্ত করা যায় তিনি সে বিষয়টি নিয়ে কথা বলবেন। তিনি সব জায়গায় সেটি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। মূলত প্রধানত এই মুহূর্তে যে শ্রম বাজার, সেই শ্রম বাজারে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগ্রহ হচ্ছে বাংলাদেশ থেকে তিনি অন্তত 1 লাখ প্রশিক্ষিত জনগোষ্ঠীকে শ্রম বাজারে জাপানের পাঠাতে চান। তিনি প্রধান উপদেষ্টা জাপান সফর তথা নিক্কেই সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। আসছে বাজেটে পাচার করা অর্থ ফেরাতে বিশেষ কর্মকৌশল জানাতে চান অর্থ উপদেষ্টা, বন্ধ করতে চান অর্থ পাচারের পথ। একে ইতিবাচক দেখছেন অর্থনীতিবিদরা। এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শও তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চেষ্টা করবো, টাকা যদি আমি উদ্ধার করতে তো আমার তো IMF-ই লাগতো না, ওয়ার্ল্ড ব্যাংকে লাগতো না। 2.3 বিলিয়ন 1.8 হতো, একজনের কাছে তো 1 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা আছে। 2009 থেকে 2023 হাসিনা সরকারের এই 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে 234 বিলিয়ন বা 23,400 কোটি ডলার পাচার হয়েছে। গেল ডিসেম্বরে এমন তথ্য জানায় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যা ফেরাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। এবার এই পাচার করা টাকা দেশে ফেরাতে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা, বন্ধ করতে চান অর্থ পাচারের পথও। প্রথম হলো যে ব্যাংকিং সেক্টর বা ট্রেড সেক্টরে ওভার আন্ডার ইনভেস্টমেন্টটা করতে দেবো না। সেকেন্ড হলো একবার যদি করেন এই যে এদের অ্যাকাউন্ট ফ্রিজ হবে, এই হবে। এখন তো দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট ফ্রিজ তখন কান্নাকাটি করতেছে না লোকজন। বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করে না, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের অনেকে অ্যাটলিস্ট ওরা ভাবে যে আগের মতো একেবারে আরাম করে বেড়াবো, সেটা হবে না।
সরকারের এমন ভাবনাকে স্বাগত জানিয়ে এই উদ্যোগ বাস্তবায়নে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শেষের বিচারে ওগুলোকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং তারপরে ওইটাকে লিকুইডেট করে সেই টাকা দেশে ফেরত আনা। সো এইগুলোর জন্য যে ধরনের ফরেনসিক ইনভেস্টিগেশন দরকার, যারা নাকি এইসব অ্যাসেট রিকভারি কোম্পানি আছে তাদের জন্য অর্থায়ন বাজেটে রাখলে ভালো হবে। অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ আর্থিক খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের। অভিবাসন বিলের সমালোচনার একদিন পরই নিলেন সিদ্ধান্ত, নিশ্চিত করেছে হোয়াইট হাউস। সাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, বরিশালে অপূর্ব অপু এবং রাজধানীর আগারগাঁওয়ে আছেন দিন মোহাম্মদ সাব্বির। বৃষ্টির খবর জানতে সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। বৈরী আবহাওয়া ৩ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়াবিদ যেটি বলছে, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে প্রায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু সাগরের যে পানির যে মাত্রা, ঢেউয়ের মাত্রা, সেটি অনেকাংশেই বেড়েছে, যেটি এখানকার লাইফগার্ড কর্মীরা বলছে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে যারা লাইফগার্ড কর্মীরা রয়েছেন তারা সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, যাতে কোনো পর্যটক সমুদ্রে গোসল করতে না পারে এবং যাতে পানিতে নামতে না পারে, তার কারণে মাইকিং থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম লাইফগার্ড কর্মীরা চালাচ্ছে। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি সমুদ্রের যে জেট স্কি যে পর্যটকদের নিয়ে সাগরের যেত, সেই জেট স্কিও বালিয়াড়িতে উঠিয়ে রাখা হয়েছে। পাশাপাশি সৈকতের যে কিটকট, বিশেষ করে যে ছাতাগুলো বলা হতো, সেই ছাতাগুলো আমরা দেখতে পেয়েছি জিও ব্যাগ রয়েছে, যে সেই জিও ব্যাগের উপর ভাঁজ করে রাখা হয়েছে, যাতে যেহেতু পানির উচ্চ জোয়ার, সেই ক্ষেত্রে এগুলোতে আঘাত করতে পারে। তার কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানকার যারা লাইফগার্ড কর্মী রয়েছে এবং বিচ কর্মী রয়েছে তারা সবাইকে সতর্ক করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল ঢেউ, সেই ঢেউগুলোর কারণে উপড়ে পড়ছে ঝাউ গাছ। এই ঝাউ গাছ কিন্তু বেশ কিছু ঝাউ গাছ এরই মধ্যে উপড়ে গিয়েছে, সেই দৃশ্যগুলো আসলে আমরা লক্ষ্য করেছি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, আগামী ২-১ দিন আরও বৃষ্টিপাত হতে পারে এবং যদি অতিমাত্রায় বৃষ্টিপাত হয় তাহলে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সব শেষ। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী অপূর্ব অপুর কাছে। বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটি এর থেকে। বরিশাল নদীবন্দর কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেহেতু এই নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে, তাই অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। আমরা নদীবন্দরে আছি, সকাল থেকে দেখছি যে অভ্যন্তরীণ রুটের অনেক যাত্রীরাই এসছেন তারা তাদের গন্তব্যে যাবার জন্য, কিন্তু তারা যেতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন। যেহেতু পূর্ব কোনো ঘোষণা ছিল না, ফলে বরিশাল নদীবন্দরই কিন্তু অনেকেই অপেক্ষা করছে। আমরা দেখছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি মুষলধারে হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবালের সাথে আমার কথা হয়েছিল, তিনি জানিয়েছেন এই মুহূর্তে বরিশালের নদীগুলোতে বিপদসীমার উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে না। বরিশাল কীর্তনখোলা যে নদী রয়েছে, এটি বড় নদী, এইখানকার সেই নদীতে এই মুহূর্তে বিপদসীমার নিচে 59 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু এই মুহূর্তে আসলে ভাটা চলছে, তারা ধারণা করছে যে দুপুর 11-12টার পর এই পানি আরো বৃদ্ধি পাবে এবং বিপদসীমার উপর থেকে প্রবাহিত হতে পারে বলে তারা এখন পর্যন্ত ধারণা করছে। যদিও সকাল থেকেই দমকা বাতাস রয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে নদীবন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে এখানকার নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। এবং এই নদীবন্দর থেকে যেহেতু লঞ্চ চলাচল করছে না, ফলে এক ধরনের যাত্রীদের যেমনি ভোগান্তি তৈরি হয়েছে, অন্যদিকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যারা কর্মমুখী মানুষ ঘর থেকে বেরিয়েছে তারাও আসলে বিপাকে পড়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই রাজধানীতে, সহকর্মী সাব্বির রয়েছে রাজধানীর আবহাওয়া অফিসে আগারগাঁওয়ে, সেখানকার চিত্র জানবো সামগ্রিক পরিস্থিতি নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি
নিম্নচাপে পরিণত হয়েছে এমনটি জানিয়েছেন আমাদের আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখেছি যে বুধবার মধ্যরাত থেকেই ক্রমাগত যে বৃষ্টিপাত সেটি বৃহস্পতিবার সকালের পর থেকে রাজধানীতে আরও বেড়েছে। এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের যারা আবহাওয়াবিদ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে প্রথমে আসলে সমুদ্রে একটি লঘুচাপের সৃষ্টি হয়, পরে সেটি সুস্পষ্ট রূপ নেয় এবং এর পরবর্তীতে সেটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত ক্রমাগতভাবে আগামীকালও অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আবহাওয়া অফিস যেমনটি বলেছেন যে এই নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলের যে নৌবন্দরগুলো রয়েছে সেই নৌবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এই বৃষ্টিপাতের এই যে আজ থেকে সকাল থেকেই যে ক্রমাগত বৃষ্টিপাত, যার কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ যারা এবং দিনমজুর রয়েছে তারা আসলে ঘর থেকে বেরোতে পারছে না এবং নগর জীবনের যে স্বাভাবিক জীবনযাত্রা তা আসলে ব্যাহত হচ্ছে। এবং তারা যেমনটি আবহাওয়া অফিস আসলে যেমনটি বলেছেন যে এই যে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকবে, তবে দেশের উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ। বৈরী আবহাওয়ার খবর জানতে সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে এবং তার আগে ছিলাম কক্সবাজার এবং বরিশালে। তীব্র তাপপ্রবাহ ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও আতঙ্ক কাটেনি বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ মন্ত্রণালয় ও ডিজাস্টার ফোরামের তথ্য বলছে প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসে বজ্রপাতের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতের ক্ষতি কমাতে প্রধান ভূমিকা রাখতে পারে জনসচেতনতা। সেই সঙ্গে বজ্রপাত মোকাবিলায় সারা দেশের দুর্যোগপ্রবণ এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিরও পরামর্শ তাদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। আবহাওয়ার ধরন অনুযায়ী এপ্রিল, মে, জুন ও জুলাইকে বজ্রপাত প্রবণ মাস হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বড় আবাদে এই 4 মাস বিপুল সংখ্যক মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে হাওর সহ অন্যান্য এলাকায় কৃষিকাজ করেন। আবহাওয়া অফিস বলছে দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আগাম বার্তা পাঠানো হয়, তবে প্রশ্ন হলো অনেকের অক্ষর জ্ঞান না থাকায় মুঠোফোনে পাঠানো খুদে বার্তা মাঠে কাজ করা কৃষকদের জন্য কতটা কার্যকর। আমাদের এখন মডেল আপডেট হয়েছে বলে আমরা অ্যালার্ট মেসেজ দিতে পারছি, এজন্য দিচ্ছি। বজ্রপাত হচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনার এমার্জেন্সি না হলে আপনি ঘরের বাইরে যাবেন না এবং একটা ঘরে যদি অবস্থান করেন, যদি দেখেন যে লাইটিনিং অনেক হচ্ছে, তখন এক ঘরে সবাই জড়ো হয়ে একটা রুমে না থাকে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ওখানে তো একটা কারেন্টের সৃষ্টি হয় মানুষ বেশি থাকলে ওখানে, এই জন্য একটু বিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকার সব অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডিজাস্টার ফোরামের তথ্য বলছে দেশে প্রতি বছর বজ্রপাতে মৃতের সংখ্যা গড়ে 296 জন, এর মধ্যে 70% কৃষক। সংস্থাটির হিসাবে 2010 থেকে 2024 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে মারা গেছে 4157 জন। পরিবেশ বিপর্যয় ও বনভূমি কমে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকি বাড়ছে বলে মনে করছে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছেন তারা। গ্রামাঞ্চলে কৃষকেরই বেশি ক্ষতি হচ্ছে ওইখানে, তো সেখানে হচ্ছে তাদেরকে ব্যাপক প্রচার সবসময় চালাতে হবে। বজ্রপাত নিরোধক এটা দেখা যেত, কিন্তু এখন আপনার সব জায়গায় দেখা যায় না। এটিকে তো বাধ্যতামূলক করা প্রয়োজন। সব জায়গাতেই কেন্দ্রটা আছে, সব জায়গায় বিল্ডিং আছে, অনেক ইকুইপমেন্টসও আছে, ফার্নিচারস আছে, শুধু লোকবল কিছু দিয়ে সেই দুর্যোগ ব্যবস্থাপনা যে সতর্কীকরণের কেন্দ্র যেটা ডিএমআইসি সেন্টার, সেটিকে আরও শক্তিশালী করলে আমি আশাবাদী যে এর মাধ্যমে আমরা বজ্রপাত নিয়েও যেমন ঝুঁকি নিরসনে অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে পারি, মানুষকে বোঝাতে পারি। 2010 সালে বজ্রপাতে মারা যায় 123 জন, 2020 সালে 381 জন, যা 3 গুণেরও বেশি। 2024 সালেও এই সংখ্যা দাঁড়ায় 3 গুণের কাছাকাছি। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতাহত কমাতে বসানো হয়েছে একাধিক বজ্র নিরোধক লাইটনিং অ্যারেস্টার। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ। এই আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। ভোরে পুরাতন বিমানবন্দর থেকে যাত্রা করে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। The present interim government remains steadfast in its support for UN peacekeeping operation. We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers. আর কদিন পরই হজ। বাংলাদেশ থেকে প্রতি বছরের মতো এবারও মুসল্লিরা সৌদি আরবে জড়ো হয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন হজ শুরুর আগেই প্রশিক্ষণ অপরিহার্য। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। সামর্থ্যবান মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় ইবাদত হজ। জীবনে অন্তত একবার হলেও বৃহৎ এই গণজমায়েতে শামিল হতে চান প্রত্যেক মুসলমান। ইসলাম ধর্ম অনুসারে যেসব মুসলমান আর্থিক ও শারীরিকভাবে সক্ষম তাদের উপর হজ ফরজ। পবিত্র কোরআনেও হজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বহুবার বলা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে মুসল্লি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলগুলো সঠিক জ্ঞান লাভ করতে পারবেন। অন্যথায় তার হজ কবুল হওয়া না হওয়ার বিষয়ে সন্দেহ থেকে যাবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উপর যেভাবে হজ ফরজ, প্রশিক্ষণটাও ফরজ। জ্ঞান অর্জন ছাড়া ফরজ ইবাদত আমি কিভাবে আদায় করব? প্রশিক্ষণ না থাকার কারণে ওনাদের তাওয়াফ হচ্ছে না, সাই হচ্ছে না, আরাফাতে কোন জায়গায় অবস্থান করবেন সেটা তার জানা থাকছে না, যে কারণে উনি ভাবছেন যে উনি হজ করে এসছেন কিন্তু ওনার হজটা হয়নি। এবছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আরবি জিলহজ মাসের ৮ তারিখ অর্থাৎ জুন মাসের ৪ তারিখে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন তাবুর শহর মিনা পরিণত হবে এক অপার্থিব নগরে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফেডারেল ব্যয় কমাতে ট্রাম্পের তৈরি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রকল্পের নেতৃত্বে ছিলেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক জানান তার নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে এবং তিনি প্রশাসন ছাড়ছেন। পদত্যাগের আগের দিন ট্রাম্পের নতুন একটি বিলের সমালোচনা করেন মাস্ক, যেটিতে কর হ্রাস ও অভিবাসন কড়াকড়ির মতো উদ্যোগ একত্রিত করা হয়েছে। তিনি বিলটিকে অনেক ব্যয়বহুল বলে উল্লেখ করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান। সাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে গুঁড়ি বৃষ্টি, কক্সবাজারে বইছে ঝোড়ো হাওয়া। বরিশালে নৌযান চলাচল বন্ধ। নতুন আতঙ্ক বজ্রপাত, বছরে প্রাণহানি 300। এবং পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ, বাজেটে থাকছে বিশেষ কর্মকৌশল। ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। সরকারের ভাবনা বাস্তবায়নে বরাদ্দ রাখার পরামর্শ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।